আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার 7 নম্বর যে সমস্যা, এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? এই অঙ্কটাতে আমাদের দুইটা পার্ট আছে। প্রথম পার্টে বলা হচ্ছে কোনো মূলধন, অর্থাৎ মূলধন আমাদের জানা নেই। কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে, এখানে মুনাফার হারটাও উল্লেখ করা নাই, বলছে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, মূলধন যত হবে তার দ্বিগুণ হবে মুনাফা এবং আসল। সেই মুনাফা হারে, সেই একই মুনাফা হারে, যে মুনাফা হারে 5 বছরে মুনাফা আসল দ্বিগুণ হয়, সেই একই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসল 26,000 টাকা হবে। 5 বছরে মুনাফা আসলটা হবে দ্বিগুণ এবং 8 বছরে সেটা হবে 26,000 টাকা। এখন আমাদের মূলধন কত সেটা বের করতে হবে। তো অঙ্কের প্রথম পার্টে আমাদের দুইটা তথ্য ধরে নিতে হবে। তো প্রথম পার্টে আমরা মনে করি মূলধন পি, যেহেতু বলছে কোন মূলধন, তো আমরা জানা নেই, এই জন্য আমরা ধরে নিলাম মূলধন পি এবং সুদের হার বলছে যে মুনাফা হারে, আসলে এখানে আমরা মুনাফার হার লিখবো, সুদের হার কথাটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে। তো মুনাফা হার আর আমরা ধরে নিলাম। এখন 5 বছর পর কি বলছে? 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসল দ্বিগুণ হয়, 5 বছর পর মুনাফা এবং আসল কি হবে? দ্বিগুণ হবে। এখানে আমরা লিখবো 5 বছর পর, এখানে আসলে সুদ আসল কথাটা লিখবো না, মুনাফা আসল লিখবো। 5 বছর পরে মুনাফা আসল, এখানে মুনাফা আসল লিখবেন, আসলে এখানে প্রিন্টিং মিস্টেক। 5 বছর পর মুনাফা আসল ইজ ইকুয়াল টু 2p। যেহেতু দ্বিগুণ বলা হচ্ছে, আমরা মূলধন ধরে নিয়েছি p, তাহলে 5 বছর পর যদি দ্বিগুণ হয় তাহলে সেটা হবে কি? 2p। এই জন্য আমরা ধরে নিলাম যে 5 বছর পর মুনাফা আসল হচ্ছে 2p। এখন প্রথম ক্ষেত্রে, যেহেতু আমাদের অঙ্কটাতে দুইটা ক্ষেত্র বা দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে, তো আমরা প্রথম ক্ষেত্রে সময় আমাদের কি দেওয়া আছে? n ইজ ইকুয়াল টু 5 বছর, সময় 5 বছর। মুনাফা কত দাঁড়াচ্ছে? আমরা মূলধন ধরে নিলাম পি এবং 5 বছর পর মুনাফা আসল দাঁড়াইলো কত? 2p। তো মূলধন পি এবং মুনাফা এবং আসল 2p, তাহলে এখান থেকে যদি আমরা মুনাফা বের করতে চাই তাহলে কি করব? মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা আই ইজ ইকুয়াল টু আমরা জানি, তাহলে মুনাফা আসল 2p মাইনাস শুধু মূলধন আছে কি? পি, তাহলে 2p মাইনাস পি। তাহলে অর্থাৎ 2p থেকে যদি আমরা পি বাদ দেই তাহলে আমরা কি পাবো? মুনাফাটা পাবো। অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা শুধু আসলটা বাদ দেই তাহলে কি পাবো? মুনাফা পাবো। তাহলে এখান থেকে মুনাফা পাচ্ছি আমরা শুধু পি, 2p থেকে পি বাদ দিলে পি থাকতেছে। এরপরে এখানে আমরা কি পেলাম? সময় পাইলাম 5 বছর, মুনাফা পাইলাম পি, মূলধন পাইলাম পি এবং মুনাফার হার পাইলাম কত? বা ধরে নিলাম আর। এখন আমরা জানি সরল মুনাফা সূত্র আই ইজ ইকুয়াল টু পি এন আর, এই সূত্রটা তো আমরা সবাই জানি। এখন আমাদের এখানে প্রয়োজন হচ্ছে মুনাফার হার, অর্থাৎ আর এর মান প্রয়োজন, তাই না? আর এর মান বের করতে হবে আমাদের। তো সেই হিসাবে আমরা মুনাফার হার আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আইটাকে যদি এইদিকে রাখি, এখানে আই আছে, এই পি এনটাকে যদি সমান চিহ্নের আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে পি বাই এন ইজ ইকুয়াল টু আরটাকে এদিকে রাখলাম, তাহলে কি দাঁড়াইলো? আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। তো এই যে কথাটাই আমরা এখানে লিখছি, আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন, আমরা এখানে এইভাবে লিখছি ইজ ইকুয়াল টু। তাহলে এখানে আই এর মান কত? দেখেন মুনাফা আই সমান আমরা পাইছি পি, এই যে পি। তাহলে এখানে আই এর জায়গায় যদি আমরা পি বসাই দেই তাহলে পি বাই পিএন, অর্থাৎ এই জায়গাটাতে দেখেন, এখানে যদি আমরা আই এর জায়গায় পি, আই এর মান কত? আই এর মান হচ্ছে পি, তাহলে পি বসে দেই, তাহলে পি বাই কি আছে? এখানে নিচে আছে পিএন আর এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, তাই না? তাহলে পি বাই পিএন। দেখেন এখন এই যে পি বাই পিএন, এই বিষয়টাকে আমরা এইভাবে লিখলাম পি বাই পিএন। এখন এখানে পি, এখানে পি, এই পি কাটা গেলে কি থাকতেছে? উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে এন, তাহলে 1 বাই এন। এই এন এর মান কত? এন এর মান হচ্ছে 5 বছর, তাহলে আমরা কি এন এর জায়গায় 5 লিখতে পারি, তাহলে 1 বাই 5। এটা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার আমরা কত পাইলাম? মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 1 বাই 5। এটা হচ্ছে মুনাফার হার পাইলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে?
দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে সেই মুনাফা হারে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে মুনাফা হার ছিল, তো প্রথম ক্ষেত্রে মুনাফা হার কত পাইলাম আমরা 1/5 পেলাম মুনাফা হার, তাই না? তো এই 1/5 মুনাফা হারে হচ্ছে যে সেই মুনাফা হারে, অর্থাৎ এই যে 1/5 পেলাম, এই 1/5 মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে r = 1/5, যেটা আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হারের সমান আমরা বের করলাম প্রথম ক্ষেত্রে, সেটাই হবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হার। সময় n = 8 বছর এবং মুনাফা i কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে মুনাফা আসলে হবে 26,000 টাকা, 26,000 টাকা। তো 26,000 টাকা থেকে আমরা মুনাফা, প্রথম ক্ষেত্রে মুনাফা ধরেছিলাম মূলধন, প্রথম ক্ষেত্রে মূলধন ধরেছিলাম আমরা p। তাহলে আমরা যদি এই 26,000 টাকা থেকে যদি p বাদ দেই, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসল বা মূলধন বাদ দেই, তাহলে কি পাবো? মুনাফা পাবো। তাহলে এই জন্য আমরা লিখেছি যে মুনাফা i = 26,000 - p, অর্থাৎ এই 26,000 থেকে যদি আমরা আসল p বাদ দেই তাহলে আমরা পাবো মুনাফা। তো এখন আবার মূলধন, আচ্ছা এখানে আবার পুনরায় আমরা এই যে i = p/nr এই সূত্রটা প্রয়োগ করেছি। তো এই সূত্রটা আমরা এখানে ডাইরেক্ট p = i/nr লিখেছি, এই যে এই সূত্রটা ব্যবহার করে। i সমান যদি p/nr হয় তাহলে এটাকে আমরা কাস্টমাইজ করে কি লিখতে পারি? p টাকে এদিকে রাখলাম, i এদিকে থাকলো, nr টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে n/r = p, তাহলে p সমান i/nr, তাই না? এই যে এই কথাটাই আমরা এখানে লিখেছি, p = i/nr। হ্যাঁ, এখন p = i এর মান আমরা কত পেলাম দ্বিতীয় ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে i এর মান আমরা পাইলাম 26,000 - p। তো সেই কথাটাই আমরা এখানে লিখেছি যে 26,000 - p ভাগ হচ্ছে nr। n এর মান কত? n এর মান হচ্ছে 5। তো n এর মান এখানে n এর মান হচ্ছে 8, তাই না? 8। তো এই n এর মান লিখেছি 8, আর r এর মান কত? r এর মান হচ্ছে 1/5। তো সেই 1/5 আমরা এখানে লিখেছি। তো ভাগটাকে আমরা এই স্ল্যাশ আকারে দিয়েছি এখানে। তো দেখেন এখন আমরা যে কাজটা এখানে করব, p = দেখেন এখানে 2600 - p। এখন দেখেন এই যে ভাগটা আছে, এই ভাগটাকে আমরা যদি উল্টাই দেই তাহলে, অর্থাৎ এখানে দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম 1/5 গুণন হচ্ছে 8, অর্থাৎ এখানে হচ্ছে 8/5, বিষয়টা এরকম, তাই না? তো 8/5 কে যদি আমরা এখানে ভাগ চিহ্ন আছে, এই ভাগটাকে যদি আমরা গুণ করে দেই, এখান থেকে এতটুকু অংশের ফলাফল দাঁড়াচ্ছে আমাদের 8/5। তো এখানে যেহেতু ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগটাকে যদি আমরা গুণ করে দেই, এই গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়ালো? এই 8/5টা উল্টে যাবে, তাহলে কি যাবে? 5টা উপরে আসবে, 8টা নিচে আসবে, অর্থাৎ তখন হবে 5/8। তো সেই কাজটা আমরা এখানে করেছি, 5/8 লিখেছি। এখন আমরা কি করব? এই 8টা আমাদের উপরে, 5টা উপরে গেল, 8টা নিচে গেল। তো এই 8টাকে যদি আমরা এটার সাথে গুণ করে দিই, এই p এর সাথে, তাহলে কি হবে? 8p হবে = এই 5 যদি আমরা এই 5টাও এই 26,000 এর সাথেও গুণ অবস্থায় আছে, p এর সাথেও গুণ অবস্থায় আছে, তাহলে প্রত্যেকটার সাথে আমরা যদি গুণ করে দেই, তাহলে 5 আর এই 26,000 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? এই 5 আর এই 26,000 গুণ করলে আমরা পাবো 1,30,000। 1,30,000, আর এই 5 আর এই p যদি আমরা গুণ করি তাহলে পাবো 5p। হ্যাঁ, তাহলে 1,30,000 - 5p। এখন এই 5p টাকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে আছে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস হবে, অর্থাৎ এখানে 8p আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস আছে, এদিকে আসবে প্লাস 5p। তাহলে 8 5 হচ্ছে কত? 13। তাহলে 13p = 1,30,000। এখন p = এই যে 13,000, 1,30,000, 13টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হচ্ছে 13। আচ্ছা, এখানে বাংলা ইংরেজি সংমিশ্রণ হয়ে গেছে, আপনারা অবশ্যই ভুলটা করবেন না, সব বাংলায় লিখবেন নতুবা সব ইংরেজিতে লিখবেন আসলে। তো p = 1,30,000 ভাগ হচ্ছে 13। তাহলে এই দুইটা যদি আমরা কাটাকাটি করি, 1,30,000 কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, দেখেন এই যে 1,30,000, এটাকে যদি আমরা ভাগ করি 13 দ্বারা, তাহলে ভাগ 13, তাহলে কত আসছে ফলাফল? ফলাফল আসছে 10,000। এই যে
তাহলে পি সমান আমরা লিখতে পারি 10,000 টাকা প্রায়। তাহলে অতএব নির্ণেয় মূলধন 10,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মূলধন বা অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।